সামনের সপ্তাহে শুনেছিলাম বিশ্বাসঘাতক। আজ শুনবেন পঞ্চম অধ্যায়, প্রতিরোধ ও রাজনীতি। প্রতিনিয়ত আমরা কাঁটা ও ফুল বইটি অডিও বুক আকারে পর্বভিত্তিক আপলোড করছি। পর্বগুলো মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পর্বগুলো আপনার কেমন লাগছে কমেন্টে জানান। আপনার মতামত আমাদের পরবর্তী পর্বগুলো আরও ভালো করতে সাহায্য করবে। যারা বইটি সংরক্ষণ করে রাখতে চান তারা পিন করা কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারবেন। খালা ফাতিহিয়া এবং তার স্বামী আমাদের বাড়িতে বেড়াতে আসেন। খালাকে মা জড়িয়ে ধরে স্বাগত জানান, আর খালা একে একে আমাদের সবার গালে চুমু দেন। মা অতিথিদের থাকার ব্যবস্থা করতে ঘরে যান, আর দাদাকে ডেকে বলেন, চাচা আবু ইব্রাহিম, উঠুন, আমাদের অতিথি এসেছে। দাদা তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং খালার স্বামীর সাথে কুশল বিনিময় করেন। খালা সাথে করে একটি ঝুড়ি আনেন, যাতে কয়েকটি কাগজের ঠোঙা ছিল। তিনি সেগুলো মায়ের হাতে তুলে দেন। ফাতিমা চা বানিয়ে আনে, সবাই চা পান করে। এরপর খালার স্বামী চলে যাওয়ার জন্য অনুমতি চান। তিনি বলেন যে খালা আজ সারা দিন ও রাত কাটাবেন এবং আগামীকাল তিনি এসে নিয়ে যাবেন। দাদা তাকেও থেকে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু তিনি দৃঢ়ভাবে ক্ষমা চেয়ে জানান যে কিছু জরুরি কাজ শেষ করতে হবে। দাদা, মা এবং খালা তাকে দরজা পর্যন্ত বিদায় জানান। তারপর দাদা তার ঘরে ফিরে যান, আর মা ও খালা আমাদের ঘরে আসেন। আমরা সবাই খালার চারপাশে ঘিরে বসে পড়ি। মা ঝুড়িটি নিয়ে খুলে যা বের করেন তা দেখে আমরা রীতিমতো মুগ্ধ। একটি ব্যাগে বড় লাল আপেল, যা আমরা আগে কখনো দেখিনি, এমনকি খেয়েও দেখিনি। জীবনে আমি মাত্র ২-৩ বার আপেল খেয়েছি, কিন্তু এই ধরনের আপেল কখনো না। আরেকটি ব্যাগে এমন একটি ফল যার নাম তখন জানি না, কিন্তু পরে জানতে পারি ওটা পিচ ফল। তৃতীয় ব্যাগে শুকনো দইয়ের টুকরো। মা খালার দিকে তাকিয়ে বলেন, তুমি কেন এত কষ্ট করছো ফাতিহিয়া? খালার চোখে জল এসে যায়। তিনি বলেন, আমি যদি আরও ভালোভাবে তোমার সাহায্য করতে পারতাম প্রিয় বোন, তবে হৃদয় শান্তি পেত। তিনি আরও জানান তার স্বামীর আর্থিক অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। মা ফলগুলো নিয়ে ঘরের বাইরে যান এবং কিছুক্ষণ পর ফিরে আসেন। ফলগুলো ধুয়ে আনেন। তিনি আপেল এবং পিচের প্রায় অর্ধেকটা মাহমুদের হাতে দেন এবং তাকে বলেন, এগুলো দাদার ঘরে এবং তোমার চাচাতো ভাইদের কাছে দিয়ে আসো। মা এবং খালা গভীর রাত পর্যন্ত কথা বলেন, আর আমরা সবাই খালার আশপাশে আনন্দে মেতে থাকি। খালার স্বামী আব্দুল ফাত্তাহ মামার বাড়িতে গিয়ে ওখানেই রাতে থাকেন। তারা হেব্রন অঞ্চলের পরিস্থিতি, শহরের এবং আশেপাশের গ্রামগুলোর অবস্থা নিয়ে আলোচনা করেন। আব্দুল ফাত্তাহ কয়েক বছর আগে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেছেন। এখন তার বাবাকে কৃষিকাজ এবং ভেড়া পালনে সাহায্য করছেন। তিনি জর্ডান বা সৌদি আরবের কোনো একটি আরব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা ভাবছেন। মামা তার কাছে প্রতিরোধ আন্দোলনের পরিস্থিতি, মুক্তিযোদ্ধাদের অবস্থা, ইসরায়েলি দখলের ৩ বছরে মানুষের জীবনের মান এবং মানসিকতার উন্নতি নিয়ে জানতে চান। ১৯৬৭ সালের যুদ্ধের পরই হেব্রন শহর ইসরায়েলের দখলে চলে যায়। অল্প কদিনের মধ্যে হেব্রনের ইব্রাহিম মসজিদ জিয়ারতে আসতে থাকে অজস্র পর্যটক। ইহুদিরা বিশ্বাস করে এই জায়গাটার ওপর তাদের অধিকার ঐতিহাসিক। এই ঘটনা শহরের অর্থনীতিতে বড় ধরনের উত্থান ঘটায়। শহরের বহু ব্যবসায়ী সুযোগকে কাজে লাগিয়ে প্রদর্শনীর দোকান খোলে এবং পর্যটকদের কাছে উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে, এমনকি ওক গাছের ফলও বেচে দেয়। বিদেশিরা এই ফলকে ভাবত নবী ইব্রাহিম আলাইহিসসালামের দেশ থেকে পাওয়া পবিত্র তোহফা। শুধু তাই না, বড় বাজার জমে যাওয়ায় ইহুদিরাও নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে হেব্রনে আসে। ফলে বাস্তবিকভাবেই শহরটির অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং জীবনের মানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। একটা বিষয় লক্ষ্য করা যায় যে দখলদার সেনারা জনসাধারণের সাথে খুব বেশি মেলামেশা করে না। ধারণা করা যায় এর পেছনে ছিলেন হেব্রনের মেয়র শেখ জাবরি। শহর দখলের পর উচ্চপদস্থ ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি পরামর্শ দেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা যেন জনসাধারণের সম্মান ও সম্পত্তির প্রতি সম্মান প্রদর্শন করতে সৈন্যদের উৎসাহিত করেন। নেতাদের মধ্যে মোশে দায়ানো ছিলেন। তিনি এই পরামর্শের গুরুত্ব অনুধাবন করেন এবং তা অনুসরণে তৎপর হন।
ফলে সেনাদের সাথে সাধারণ মানুষের সংস্পর্শ ছিল সীমিত। মানুষ তখনও পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। অধিকাংশের মধ্যে দখলদার ইহুদিদের প্রতি ভয় ও আতঙ্ক কাজ করছে। ইহুদিরা শহরে একাই চলাফেরা করে। কেউ তাদের পথ আটকায় না বা তাদেরকে আঘাত করার চিন্তাও করে না। যদি কেউ তেমন চেষ্টাও করে তাহলে অন্যরা তাকে বাধা দেয়, এই ভয়ে যে না জানি কোন বিপদ নাজিল হয়। প্রতিরোধ যে বন্ধ হয়ে গেছে তা নয়। অনেকদিন পরপর দখলদার সেনাদের টহল দলে গুলি চালানো বা গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। শহরের প্রান্তে বা আশেপাশের গ্রামগুলোতে ঘটে বেশ। অনেক গ্রাম ও এলাকা এমনও ছিল যেখানে দখলদাররা চাইলেই ঢুকতে পারে না। মুক্তিকামীদের অনেকে বাস করে এমন সব পাহাড়ের গুহায় যার পাদদেশ বহুদূর বিস্তৃত। হঠাৎ হঠাৎ তারা বেরিয়ে আসে এবং টহল দলে হামলা চালিয়ে হতাহত করে। কখনো সেনাদের হত্যা করে আবার একই পাহাড়ে ফিরে যায়, কিন্তু দখলদাররা পিছু ধাওয়া করে সেখানে ঢোকার সাহস করে না। আবু সারার সে সময়ের সবচেয়ে বিখ্যাত প্রতিরোধ যোদ্ধা, যিনি সে অঞ্চলের দখলদার সেনাদের ঘুম হারাম করে দেন। ফতাহ মুভমেন্ট হেব্রন এবং আশেপাশে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তবে খুব একটা সফল হয় না, কারণ যারা এখানে ঘাঁটি গাড়ে বা সংগঠিত হওয়ার চেষ্টা করে তারা শক্ত পায়ে দাঁড়ানোর আগেই দখলদাররা তাদের গ্রেপ্তার করে। আসলে মানুষ বেশি মনোযোগ দেয় দৈনন্দিন জীবন, অর্থনৈতিক উৎপাদন এবং সাফল্যের সম্ভাবনায়, যা প্রতিরোধকে গড়ে উঠতে দিচ্ছে না। প্রতিরোধকে তারা তাদের প্রধান কার্যকলাপ হিসাবে গ্রহণ করতেও রাজি নয়। তবে প্রতিবাদ করা সম্ভব হয় এবং সেটা শুরু হয়। ফতাহ সমর্থক ছাত্ররা সংগঠিত হয়ে এই কাজ করে। পপুলার ফ্রন্টও একই পথে এগিয়ে যায়। যেহেতু সশস্ত্র প্রতিরোধ সফল নয়, তাই প্রতিবাদই তাদের বিকল্প। এখন রাজনৈতিক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দেওয়া হচ্ছে। মামা তার ভগ্নিপতি আব্দুল ফাত্তাহের কাছ থেকে এলাকার পরিস্থিতির বিবরণ মনোযোগ দিয়ে শোনেন। মাঝে মাঝে প্রশ্ন করে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতির পার্থক্য পরিষ্কার করেন। 1967 সালের যুদ্ধের পরাজয়ের পর গাজার প্যালেস্টাইন লিবারেশন আর্মির যোদ্ধাদের নিয়ে পপুলার লিবারেশন ফোর্স গঠন হয়। এটি গাজার সবচেয়ে বড় প্রতিরোধ দল হয়ে যাবে। একই সময়ে ফতাহ এবং পপুলার ফ্রন্টের মতো ছোট দলগুলো প্রতিরোধে নেমে পড়ে। যদিও ইসরায়েলি বাহিনী কিছু নেতাকে হত্যা করতে এবং গাজায় আরও গভীরে প্রবেশ করতে সক্ষম হয়, প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম মোটামুটি ভালোভাবেই বজায় রাখত। খালার চলে যাওয়ার কিছুদিন পর পাড়ায় খবর ছড়ায় যে একজন নারী গুপ্তচরকে হত্যা করা হয়েছে এবং তার লাশ মিষ্টা এলাকায় ফেলে রাখা হয়েছে। আমরা সবাই লাশটা দেখতে ছুটে যাই, যেমনটা সবসময় করি। লাশটা সেখানেই পড়ে থাকে, কিন্তু কেউ নিশ্চিতভাবে জানে না কে তাকে হত্যা করেছে। গুজব ছড়ায় যে সে গুপ্তচরীর জন্যই হত্যা করা হয়েছে, তবে কেউ প্রকাশ্যে এ বিষয়ে প্রশ্ন করে না বা বিস্তারিত জানতে চায় না। পাড়ায় ফিসফিস চলতে থাকে যে সে আসলে গুপ্তচর ছিল না। কিছু লোক নিজেদের প্রতিরোধ যোদ্ধা হিসাবে পরিচয় দিয়ে তাকে প্রতারণা করে এবং ক্ষমতার অপব্যবহার করে তার সম্মানহানি ঘটায়। পরে নিজেদের অপরাধ প্রকাশ পাওয়ার ভয়ে তারা তাকে হত্যা করে এবং তার উপর গুপ্তচরীর অভিযোগ চাপায়। দখলদার বাহিনী ফিলিস্তিনিদের দুর্বলতা, চাহিদা এবং দারিদ্র্যের সুযোগ নিয়ে গুপ্তচর নিয়োগের কাজ আরও জোরদার করে। এরা প্রতিরোধ যোদ্ধা এবং তাদের সহযোগীদের সম্পর্কে তথ্য সরবরাহ করে। দখলদার বাহিনী ব্যাপকভাবে পুরুষ এবং যুবকদের গ্রেপ্তার করে এবং তাদের সারায়া ভবনে নিয়ে যায়, যেখানে গোয়েন্দা সদর দপ্তর অবস্থিত। সেখানে প্রচুর সৈন্য তাদের স্বাগত জানায়, মারধর, থাপ্পড় এবং লাথি মেরে। তাদের চোখ বেঁধে দেওয়া হয় এবং দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করানো হয়। হাতকড়ি পরা অবস্থায় তারা দীর্ঘ সময় ঠান্ডা এবং বৃষ্টির মধ্যে কাঁপতে থাকে। সৈন্যরা তাদের পিছনে দাঁড়িয়ে পাহারা দেয় এবং কেউ যদি দেওয়ালের উপর ভর করে বা একটু নড়ে তাকে লাথি মেরে বা মারধর করে। একটা আলোকিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কয়েকজন গোয়েন্দা অফিসার বসে থাকে। তারা একে একে পুরুষদের ডাকে, চেয়ারে বসায়, চোখের পট্টি খুলে দেয় এবং প্রচুর প্রশ্ন করে। তারা ব্যক্তির কাজ, গ্রামের নাম, পরিবার, ভাই এবং প্রতিবেশীদের সম্পর্কে জানতে চায় এবং প্রতিরোধ যোদ্ধাদের তথ্য খুঁজে বের করতে চায়। তাদের প্রশ্নের মধ্যে মিশে থাকে গালি ও অভিশাপ, যা তারা তাদের ভাষায় বলে, আরবিতে তাদের ভাঙা উচ্চারণে। কখনো তারা মজা করে, কখনো মারধর করে, কখনো প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে তথ্য আদায় করতে চায়। তাদের উদ্দেশ্য প্রতিরোধ যোদ্ধাদের সম্পর্কে যে কোনো তথ্য পাওয়া
বা কাউকে তাদের সহযোগিতা করতে বাধ্য করা। অনেকেই এই অপমান সহ্য করে অন্তরে ক্ষোভ পুষে রাখে, কিন্তু কিছুই করতে পারে না, কারণ যে কোনো প্রতিরোধ মানেই আরও বেশি অপমান। অনেকে রাগে ফেটে পড়ে, কিন্তু হাত পেছনে বাধা থাকায় কিছুই করার উপায় থাকে না, শুধু আরও অপমান সহ্য করতে হয়। আবার অনেকে পরিস্থিতি থেকে বাঁচতে শান্তির পথ বেছে নেয়। তারা শুধু বাঁচতে চায় এবং তাদের পরিবারকে খাওয়াতে চায়। গাজা উপত্যকার প্রতিরোধ পশ্চিম তীরের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকে। এর প্রধান কারণ ছিল প্যালেস্টাইন লিবারেশন আর্মির সেই সৈন্যরা যারা পরে সংগঠিত হয়ে নতুন বাহিনী গঠন করে। প্যালেস্টাইন লিবারেশন আর্মি গঠন হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান সামরিক বাহিনী হিসাবে। আর পিএলও গড়ে ওঠে আরব দেশগুলির চাপে, যাতে তারা ফিলিস্তিনের দায়িত্ব থেকে খানিকটা মুক্তি পায়। 1967 সালের যুদ্ধে এই বাহিনী ভেঙে যায়। কিছু সদস্য শহীদ হয়, অন্যরা মিশরে চলে যায় বা সেখানেই থেকে যায়। কিন্তু অনেক সদস্য গাজায় থেকে যায় এবং পপুলার লিবারেশন ফোর্স গঠন করে প্রতিরোধ শুরু করে। পরে ফতাহ এবং পপুলার ফ্রন্টের কয়েকটা গ্রুপ তৈরি হয় এবং তারা ধীরে ধীরে শিবির এলাকাগুলোতে তাদের উপস্থিতি বাড়াতে থাকে। একদিন সকালে আমরা স্কুলের সকালের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি। হঠাৎ করেই চারপাশে বিশাল এক গোলযোগ শুরু হয়। চারদিক থেকে শুনতে পাই স্লোগান, ফিলিস্তিন, আত্মা দিয়ে, রক্ত দিয়ে, তোমায় রক্ষা করব, ফিলিস্তিন। স্লোগানের আওয়াজ ক্রমশ বাড়তে থাকে এবং দেখি স্কুলের ছাত্রছাত্রীরাও সেই পুরো পরিবেশ আনন্দে ভরে যায়। সেদিন ছিল সেই দিন যাকে বলা হয় আল কারামা দিবস, যেদিন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা জর্ডানে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করতে সফল হয়েছিল। বিক্ষোভকারীরা শিবিরের রাস্তায় ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছিল, পতাকা উড়াচ্ছিল। তাদের উত্তেজনা ও উদ্দীপনা দেখে মনে হচ্ছিল যেন চারপাশ নতুনভাবে জেগে উঠেছে। সবার কণ্ঠে ছিল প্রতিরোধের আওয়াজ। পরে আমরা সবাই বাড়ি ফিরে আসি। সবার মনোবল তখন চূড়ায়, কারণ 1967 সালের নাকসার বা পরাজয়ের পর এই প্রথমবার ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা বিজয় অর্জন করতে পেরেছিল। জর্ডানের পূর্ব তীরে আল করামা এলাকায় অবস্থানরত প্রতিরোধ যোদ্ধাদের দল তখন সীমান্তের ওপারে কিছু সফল অভিযান চালাতে পেরেছিল। সেই বিকেলে আমি দাদার সাথে বাড়ির পাশের চত্বরে বসে আছি। এটি পাড়ার পুরুষদের একত্রিত হওয়ার স্থান, যেখানে তারা প্রায়ই একসাথে বসে গল্প করেন। সেদিন সবাই বিজয়ের আনন্দে মাতোয়ারা। প্রথমবারের মতো প্যালেস্টাইনিয়ান রেভলিউশন ও জাতীয় মুক্তি আন্দোলন ফাতাহের নাম উঠে আসে আলোচনায়। ফাতাহ তখন জাতীয় আন্দোলন এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার জন্য সামনের সারিতে চলে আসে। শুনতে পেলাম কেউ কেউ বলছে, হ্যাঁ, এটাই সঠিক পথ। এতদিন আমরা আরব সেনাবাহিনীর ওপর নির্ভর করেছি আর বারবার পরাজিত হয়েছি। এবার প্রথমবারের মতো আমরা নিজেদের শক্তি দিয়ে লড়েছি এবং জয়ী হয়েছি, যদিও আমাদের শক্তি কম, অস্ত্র দুর্বল। সবার কথায় সেদিন এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছিল। মনে হচ্ছিল অনেকেই বুঝতে পেরেছেন যে নিজেদের লড়াই নিজেদেরই করতে হবে। আর সেই আত্মবিশ্বাসই সেদিন চারপাশে প্রতিফলিত হচ্ছিল। 10 আল কারামা দিবস, দ্য ব্যাটল অফ কারামে, 1968 সালের 21শে মার্চের একটি সামরিক বিজয়ের স্মৃতি বহন করে। এই দিনে জর্ডানের আল কারামা শহরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা, বিশেষত ফাতাহ এবং জর্ডানীয় বাহিনী ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছিল। এর পরের কয়েকদিনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের তৎপরতা বৃদ্ধি পেতে থাকে। মা সবসময় বলতেন, এক যোদ্ধার আত্মা আরেক যোদ্ধাকে বাঁচিয়ে রাখে। মনে হচ্ছিল আল কারামার এই বিজয় ফিলিস্তিনিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, যেটা তাদের মনোবলকে শক্তিশালী করেছে। এই পরিস্থিতি দেখে দখলদার বাহিনী ধারণা করতে থাকে যে গাজার বিভিন্ন প্রতিরোধ অভিযানের মূল উৎস 60টি শরণার্থী শিবির। ফলে তারা শিবিরে দীর্ঘ কারফিউ জারি করে, যা প্রথমে 3 সপ্তাহ ধরে চলে। শিবিরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, কারণ কারফিউ 1 মাসেরও বেশি সময় ধরে চলছিল, অথচ শহরের অন্য জায়গায় জীবন ছিল স্বাভাবিক। আমাদের শিবিরের খুব কাছে থাকা শহরের বিভিন্ন মসজিদ থেকে জোহরের আজানের ধ্বনি ভেসে আসছিল,
বিশেষ করে শহরের প্রধান রাস্তা উমার আল মুক্তার স্ট্রিটে অবস্থিত আব্বাস মসজিদ থেকে। মসজিদগুলোতে পুরুষেরা নিয়মিত নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে এক ২০ বছরের তরুণ লোকদের সামনে দাঁড়িয়ে যান। তিনি আল্লাহর প্রশংসা করেন এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। এরপর সমবেত লোকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। তিনি তাদের উৎসাহ দিতে এবং সাহস যোগাতে চেষ্টা করেন, বিশেষ করে ৬০টি শরণার্থী শিবিরের লোকদের জন্য যারা ১ মাস ধরে কারফিউয়ের মধ্যে ছিল। একজন বয়স্ক লোক জিজ্ঞাসা করেন, আমরা কি করতে পারি বেটা? তরুণটি জবাব দেয়, কমপক্ষে আমরা একটি সংহতি মিছিল করতে পারি। মসজিদের উপস্থিত লোকেরা মসজিদ থেকে বেরিয়ে আসে এবং আল্লাহর নাম জপতে থাকে। কিছু মানুষ সেই তরুণকে কাঁধে তুলে নেয় আর তিনি স্লোগান দেন, আত্মা দিয়ে, রক্ত দিয়ে তোমায় রক্ষা করব, হে ফিলিস্তিন। ধীরে ধীরে আরও মানুষ সেই মিছিলে যোগ দেয়। শহরের রাস্তাগুলো শিবিরের কাছাকাছি ছিল, আর দূর থেকে দখলদার বাহিনীর গাড়িগুলো এই মিছিল পর্যবেক্ষণ করছিল, কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করেনি। মিছিল শেষ হলে সবাই মনে করল যে তারা তাদের বিবেকের কিছুটা হলেও দায়িত্ব পালন করতে পেরেছে। পরের দিন সকালে মাইকে ঘোষণা দেওয়া হলো যে শিবিরের কারফিউ তুলে নেওয়া হয়েছে এবং জীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে। সকালে আমরা আবার স্কুলের সমাবেশে দাঁড়াই। কিছু শরীরচর্চা করার পর একজন ছাত্র সকালের বক্তৃতা দেয়। এরপর আমরা একে একে দুধের স্টলের দিকে এগোলাম। সেই স্টলটি ছিল পাথরের ৩টি দেওয়াল দিয়ে ঘেরা এবং টিনের ছাউনি দিয়ে আচ্ছাদিত। ভিতরে কয়েকটি বড় টেবিল ছিল, যার পেছনে নীল অ্যাপ্রন ও সাদা টুপি পরা ৪ জন লোক দাঁড়িয়েছিলেন। তারা আমাদের লোহার মগগুলো দুধ দিয়ে ভরছেন। এর আগে আমাদের একটি করে ফিশ অয়েলের ক্যাপসুল দেওয়া হয়েছে এবং সেটা খাওয়ার পরই দুধ পান করার অনুমতি আছে। আমরা ফিশ অয়েল একেবারেই পছন্দ করি না, কিন্তু শিক্ষকেরা সবসময় কড়া নজর রাখেন যেন কেউ সেই ক্যাপসুল না ফেলে। আমাদের দ্রুত দুধ খেয়ে ক্লাসে যেতে বলা হয়। দুধের মগগুলো আমরা ফুটন্ত পানিতে রাখা একটি বিশাল পাত্রে ফেলে দিই, তারপর ক্লাসের দিকে রওনা দিই। পুরো স্কুলের ছাত্ররা প্রতিদিন একইভাবে দুধ ও ফিশ অয়েল ক্যাপসুল খায়। যদিও ফিশ অয়েল অপছন্দ করি, তবুও দুধের উষ্ণতা শীতের দিনে আমাদের ছোট ছোট হাতকে উষ্ণ করে। সেই উষ্ণতা যেন আমাদের হাতের মধ্য দিয়ে শরীরে নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়। শীতের কষ্টের মধ্যে একটু আরাম দেয় আর কি। একদিনের ঘটনা, সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা আর বাতাসও বেশ জোরে বইছিল। আমরা প্রায় সবাই বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। দুধ পান করার পর ক্লাসে ঢুকে কেঁপে কেঁপে বেঞ্চে বসি। আমাদের শিক্ষক শেখ আমাদের অবস্থা দেখে বুঝতে পারলেন যে আমরা পড়াশোনা বা কোনো কিছু বোঝার মতো মানসিকতায় নেই। তখন তিনি আমাদের হাসানোর চেষ্টা করলেন। তিনি বললেন, বাচ্চারা, কল্পনা করো এখন আকাশ থেকে ভাত আর মাংস বৃষ্টি হচ্ছে। পুরো ক্লাসে একটা হাসির রোল পড়ে গেল। ঠান্ডা আর ভেজা পোশাক ভুলে গিয়ে আমাদের ভাবনায় ঢুকে পড়ল ভাত আর মাংসের দৃশ্য। কেউ বলল, আমি শুধু মাংস খাব। আরেকজন বলল, আমার তো ভাতই বেশি পছন্দ। সবাই একসাথে বলতে লাগল, আমি। শেখ আমাদের কিছুক্ষণ সেই কল্পনায় ডুবে থাকতে দিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি চিৎকার করে বললেন, চুপ করো। আল্লাহ যেন এমন বৃষ্টি করেন যে সব শুঁয়াপোকা এসে তোমাদের একসাথে কামড়ায়। আমরা সবাই অবাক হয়ে নিশ্চুপ বনে গেলাম। এরপর তিনি বললেন, পাঠ্য বই বের করো, ২০তম অধ্যায় খুলে পড়া শুরু করো, আহমেদ। আমি ভেজা বই খুললাম আর কেঁপে কেঁপে পড়া শুরু করলাম। শেখের ঠোঁটে তখন একটি দোয়া ছিল, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদের বললেন, তোমাদের পড়াশোনা করতে হবে যাতে তোমরা সত্যিকারের মানুষ হতে পারো। এখন পড়ছি ৬ষ্ঠ অধ্যায়, সংগঠন ও বিতর্ক। খালা ফাতিহিয়া হেব্রনের সুরিফ গ্রামে থাকেন। সুরিফ একটি ফিলিস্তিনি গ্রাম যা ১৯৬৭ সালে ইসরায়েলি দখলের আওতায় আসে। এই গ্রাম অন্যান্য ফিলিস্তিনি গ্রামগুলোর মতোই প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার কারণে ধ্বংস ও বেদখলের শিকার হয়েছিল। ১৯৪৮ সালের যুদ্ধের আগেই
সুরিফের অবস্থান সীমান্তের কাছে হওয়ায় এটি প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলি বাহিনী গ্রামের ভেতরে প্রবেশ করে এবং এটিকে দখলে নেয়, পশ্চিম তীরের অন্য গ্রামগুলোর মতোই। সুরিফের মানুষজন ছোট ছোট পাথরের তৈরি বাড়িতে বাস করে। তারা জীবিকা নির্বাহের জন্য জলপাই, ডুমুর, আঙুর এবং বাদাম চাষ করে এবং পশুপালন করে। গ্রামবাসীরা আল্লাহর অসংখ্য নিয়ামতের জন্য সবসময় কৃতজ্ঞ। গ্রামের পুরুষরা সাহসী এবং শক্তিশালী হিসাবে পরিচিত। তারা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরিধান করে এবং ছড়ি হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় ভেড়া চড়ায়। মহিলারা শালীন পোশাক এবং মাথার আবরণে নিজেদের আবৃত রাখেন, যা তাদের মর্যাদা ও শৃঙ্খলার প্রতীক। গাজা থেকে সুরিফে চলে আসার পর ফাতিহিয়ার জীবনে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি, শুধু গ্রামের কৃষিভিত্তিক পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়েছে। তবে এখানকার মানুষের আচার-আচরণ ও আভিজাত্য প্রায় একই রকম। স্থানীয় ভাষায় কিছুটা পার্থক্য আছে বটে, তবে ফাতিহিয়া তাড়াতাড়ি নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে যান। ফাতিহিয়ার স্বামী আব্দুল ফাত্তাহ তার মাধ্যমিক শিক্ষা হেব্রনের তারেক বিন জিয়াদ স্কুলে সম্পন্ন করেন, কারণ সুরিফে তখন কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এই অঞ্চলের অনেক গ্রাম থেকেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য হেব্রনে যেতে বাধ্য হতো। হেব্রনে লেখাপড়া করার কারণে আব্দুল ফাত্তাহ শহরটি ভালোভাবে চেনেন এবং সেখানে তার বন্ধু সহপাঠীও অনেক। ফাতিহিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আব্দুর রহিম। মা আর্থিক সীমাবদ্ধতার কারণে হেব্রনে গিয়ে খালাকে নতুন সন্তানের জন্য শুভেচ্ছা জানাতে পারেননি, তাই তিনি শুধু মামাকে শুভেচ্ছা জানাতে বলেন এবং তাকে অনুরোধ করেন ফাতিহিয়াকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে। আব্দুল ফাত্তাহ জর্ডানের বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে পড়াশোনা করার পরিকল্পনা করছিলেন, কিন্তু তার বাবার গুরুতর অসুস্থতার কারণে সেই পরিকল্পনা স্থগিত করতে হয়। পরে বাবার মৃত্যুর পর তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার চিন্তা ত্যাগ করেন এবং বাবার কাপড়ের ব্যবসা ও জমির দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। পড়াশোনা চালিয়ে যেতে না পারার দুঃখে তিনি সিদ্ধান্ত নেন ছোট ভাই আব্দুর রহিমকে শিক্ষার জন্য সহায়তা করবেন। আব্দুর রহিম তখন হেব্রনের তারেক বিন জিয়াদ স্কুলে দ্বিতীয় বর্ষের ছাত্র। আব্দুল ফাত্তাহ প্রায়ই তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে খালাকে গ্রামের পশ্চিম দিকে আলিন অর্থাৎ প্রাচীন ধ্বংসাবশেষের দিকে ইঙ্গিত করতেন, যে জায়গায় ১৯৬৭ সালের আগে পবিত্র যুদ্ধে লড়াই করা যোদ্ধারা অবস্থান করতেন। গ্রামের লোকেরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করত। সুরিফের এক অধিবাসী মোহাম্মদ আব্দুল ওয়াহাব কাজী একদিন সিনাহিন নামক জায়গায় তার ভেড়ার পাল চড়াতে গিয়ে দেখেন যে একটি ইহুদি কাফেলা বেইত শেমেস থেকে ইৎসিয়নের দিকে যাচ্ছে। তিনি দ্রুত খবরটি যোদ্ধাদের জানান, তারা দ্রুত সেখানে একটি ফাঁদ পাতে। যখন কাফেলাটি দাহার আল হিজ্জা নামক জায়গায় পৌঁছায়, যোদ্ধারা ইহুদি সৈন্যদের উপর হামলা করে এবং তাদের মধ্যেকার ৩৫ জনকে হত্যা করে, যার মধ্যে ডাক্তার এবং অফিসারও ছিল। এই ঘটনার ফলে ইহুদিরা সুরিফের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়। ১৯৬৭ দখলের সময় ইহুদিরা প্রতিশোধ নিতে সুরিফ গ্রামে গোলাবর্ষণ করে, যা গ্রামের অনেক ঘরবাড়ি ধ্বংস করে দেয়। খালার স্বামী আব্দুল ফাত্তাহ তার ব্যবসার মাধ্যমে এবং হেব্রনের ব্যবসায়ীদের সাথে সম্পর্কের কারণে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেন। তাদের বৈঠককালে তারা প্রায়ই দীর্ঘ আলোচনা করেন, যেখানে প্রতিরোধ ও দখলের বিষয়ে কথা হয়। এসব বৈঠকে উপস্থিত বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন না যে প্রতিরোধ কোনো ফল দিতে পারে, বরং তারা মনে করেন যে প্রতিরোধ আরও বেশি ক্ষতি করতে পারে। তাদের প্রধান উদ্বেগ হল জীবনের মান উন্নত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। তারা যুক্তি দেন যে যখন পুরো আরব সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সফল হতে পারেনি, তখন কিছু সংখ্যক যোদ্ধা যারা সাধারণ অস্ত্র ব্যবহার করে কিভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। আব্দুল ফাত্তাহ সরাসরি তাদের বিরোধিতা করার সাহস পান না, তবে তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং যুক্তিযুক্তভাবে আলোচনা করার চেষ্টা করেন। বৈঠকগুলো শেষে চা পান করার পর কেউ হয়তো বলে, আমাদের এই বিষয়ে বেশি চিন্তা করার দরকার নেই, আল্লাহ যা ভালো মনে করবেন তাই হবে, যেভাবে হেব্রনবাসীরা কথার কিছু অংশ দীর্ঘ করে উচ্চারণ করেন। এই আলোচনার মধ্য দিয়ে আব্দুল ফাত্তাহ আবু আলী নামে একজন ব্যক্তির সাথে পরিচিত হন। আবু আলী মনে করেন যে ফিলিস্তিনের মুক্তি
এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করা অপরিহার্য, এমনকি যদি এটি পুরো দেশের মুক্তির জন্য যথেষ্ট নাও হয়, তবুও এটি একটি জাতীয় কর্তব্য। তারা প্রায়ই হেব্রন বা সুরিফের রাস্তায় হাঁটতে হাঁটতে এই বিষয়ে আলোচনা করেন। আবু আলী প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সম্পদ বৃদ্ধি বা বাড়ি নির্মাণের দিকে মনোযোগ না দেওয়ার কথা বলেন। তাদের মতামত মিল থাকায় তাদের বন্ধুত্ব দৃঢ় হয়ে ওঠে। একদিন আবু আলী খোলামেলা বলেন যে তিনি আর বসে থাকতে চান না এবং অন্তত নিজের কর্তব্য পালন করতে চান। আব্দুল ফাত্তাহ তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি করতে চাও? তুমি কি কোনো অস্ত্র সংগ্রহ করে দখলদার বাহিনীর একটি টহল আক্রমণ করবে? আবু আলী জবাব দেন, না, সেটা চাই না, বরং প্রতিরোধকে একটি আন্দোলন, একটি সংগঠনে রূপান্তর করতে চাই। আব্দুল ফাত্তাহ জানতে চান, কিভাবে? আবু আলী বলেন, আমি জর্ডানে যাব এবং ফাতাহ নেতাদের সাথে আমার পরিকল্পনা শেয়ার করব। তুমি তো জানো, কারামার বিজয়ের পর ফাতাহ এখন শক্তিশালী অবস্থানে আছে। তারা আমার পরিকল্পনাকে সমর্থন করবে এবং আমাকে সাহায্য করবে। আব্দুল ফাত্তাহ এই ধারণাটির প্রশংসা করেন এবং আবু আলীকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি আবু আলীকে প্রতিশ্রুতি দেন যে তিনি তার সঙ্গী হিসাবে কাজ করবেন। তারা সিদ্ধান্ত নেন যে আবু আলী একাই জর্ডানে যাবেন এবং একটি বাণিজ্যিক উদ্দেশ্যকে আড়াল করে তার সফর পরিচালনা করবেন, যাতে সন্দেহ না হয়। কারামার বিজয়ের পর জর্ডান সম্পূর্ণরূপে প্রতিরোধ আন্দোলনের পক্ষে থাকে এবং শরণার্থী শিবিরগুলো বিজয়ের উদযাপনে ভরে ওঠে। সবাই ফিদাইনদের জন্য প্রার্থনা এবং গান গায় এবং ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রশংসা করে। আবু আলীর জন্য ফিদাইন কার্যকলাপের নেতৃত্ব খুঁজে পাওয়া এবং ফাতাহের জন্য পশ্চিম তীরে সামরিক সেল সংগঠিত করার বিষয়ে একমত হওয়া কঠিন হয় না। তারা তাকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়, যাতে সশস্ত্র প্রতিরোধ গঠিত হতে পারে। কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং সরকারি মিশনের আড়ালে কিছু ব্যবসায়িক লেনদেন করার পর আবু আলী পশ্চিম তীরে ফিরে আসেন। ফিরে এসে তিনি পশ্চিম তীরের বিভিন্ন শহরে নিজের পরিচিত যুবকদের সাথে যোগাযোগ শুরু করেন। ফাতাহের সদস্য সংগ্রহের জন্য তিনি তার নির্ভরযোগ্য বন্ধুদের নিয়ে সশস্ত্র প্রতিরোধের গোষ্ঠী গঠনের আহ্বান জানান। প্রত্যেক সদস্যকে তিনি বলেন তারা যেন 2 বা 3 জন নির্ভরযোগ্য বন্ধুকে নিয়ে আসে, যারা দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আবু আলী পশ্চিম তীরের উত্তর থেকে শুরু করে হেব্রন এবং কিছু গ্রামে কাজ করতে থাকেন। আব্দুল ফাত্তাহ যখনই এমন কাউকে পান যাকে তিনি বিশ্বাস করতে পারেন, তখন তিনি তাদের কাছে প্রস্তাব রাখেন। সাধারণত তিনি ইতিবাচক উত্তরই পান। এরপর তাদের একটি সেল গঠন করতে বলেন এবং শীঘ্রই যোগাযোগ করার প্রতিশ্রুতি দেন। সশস্ত্র প্রতিরোধের জন্য অস্ত্র সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় খালার স্বামী আব্দুল ফাত্তাহকে। তার ব্যবসা এবং নিয়মিত চলাচল এই কাজে আদর্শ আড়াল হিসাবে কাজ করে। দ্রুতই কিছু গোষ্ঠী এবং সেল গঠিত হয়, যারা ছোটখাটো ফিদাই অপারেশন চালাতে শুরু করে, যেমন সামরিক টহল গাড়ির উপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা, গুলি ছোড়া বা দূর থেকে স্নাইপিংয়ের চেষ্টা করা। প্রতিরোধের ক্ষেত্রে যেমনটা হয়, কোনো গোষ্ঠী ভুল করলে তাদের সদস্যদের ধরা হয় এবং তারা কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়। কিছু সদস্য চাপের মুখে স্বীকৃতি দেয়, যা অন্যদের গ্রেপ্তারের দিকে নিয়ে যায়। এভাবেই এই ব্যাপারটি আবু আলীর কাছে পৌঁছায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হেব্রন কারাগারে নিয়ে গিয়ে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। আবু আলী তার বীরত্ব এবং দৃঢ়তার জন্য পরিচিত। তিনি প্রাথমিক কিছু বিষয়ও প্রকাশ করেন না, যদিও কিছু যুবক তদন্তের সময় ধোঁকা খেয়ে স্বীকৃতি দেয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আবু আলীর সম্পর্ক এবং বন্ধুত্ব নিয়ে তদন্ত করে। এরপর তারা খালার স্বামীকেও গ্রেপ্তার করে। তাদের বাড়িতে প্রবলভাবে তল্লাশি করা হয় এবং ঘরবাড়ি ধ্বংস করা হয়। খালা এবং তার ছোট ছেলে আব্দুর রহিমকেও নির্যাতনের শিকার হতে হয়। আব্দুল ফাত্তাহকে হেব্রন কারাগারে নিয়ে গিয়ে কঠোর নির্যাতনের মুখোমুখি হতে হয়। তারা তাকে আবু আলী সম্পর্কে প্রশ্ন করে এবং জানায় যে আবু আলী তার বিষয়ে সব কিছু স্বীকার করেছে। তাকে বলা হয় যে কোনো কিছু অস্বীকার করে লাভ নেই, কিন্তু আব্দুল ফাত্তাহ তার অস্বীকার অব্যাহত রাখেন। এরপরেও তাকে কোনো অভিযোগ ছাড়াই 6 মাসের প্রশাসনিক কারাদণ্ডে দণ্ডিত করা হয়, আর আবু আলীকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কারণ কিছু যুবক তার বিরুদ্ধে স্বীকৃতি দেয়। এভাবেই খালার জন্য একটি নতুন অধ্যায় শুরু হয়, জেলখানার জীবনে। খালা মাসে একবার তার স্বামীকে দেখতে যান। তিনি সকালবেলা তার শিশুকে প্রস্তুত করেন, তাকে কোলে নিয়ে গ্রামের স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন।
গ্রাম থেকে সামান্য কয়েকটি চলাচলকারী গাড়ির একটি ধরে তিনি হেব্রন শহরের দিকে রওনা দেন। শহরে পৌঁছার পর তিনি দীর্ঘ পথ হেঁটে আল আমারা ভবনে পৌঁছান, যা হেব্রন কারাগার এবং শহরের মিলিটারি শাসন কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়। সেখানে গিয়ে খালা শত শত মানুষকে দেখতে পান যারা তাদের সন্তান বা স্বজনদের সাথে দেখা করতে এসেছে। খালা মহিলাদের সারিতে দাঁড়ান, হাতে নিজের পরিচয়পত্র ধরে। কখনো তার পালা আসে, আবার কখনো কারারক্ষী ঘোষণা করে যে প্রথম দফা পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং তাকে দ্বিতীয় দফা পর্যন্ত অপেক্ষা করতে হয়। যখন তার পালা আসে, তিনি পরিচয়পত্রটি গেটের পেছনে থাকা কারারক্ষীর হাতে তুলে দেন। তারা এটি পরীক্ষা করে নিবন্ধন করে। এরপর পাশের দরজা খুলে যায় এবং তাকে মহিলাদের বিভাগের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে একজন মহিলা কর্মী তাকে উস্কানিমূলকভাবে তল্লাশি করে। কিন্তু খালা তার রাগ সংবরণ করেন, কারণ তিনি পরিদর্শনের সুযোগ হারাতে চান না। তিনি জানেন আব্দুল ফাত্তাহ নিশ্চয়ই তার স্ত্রী ও সন্তানের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তিনি এই তুচ্ছ রক্ষীর কারণে পরিদর্শনের সুযোগ হারাতে চান না। তল্লাশি শেষে তাদেরকে একটি ঘরে জড়ো করা হয় এবং দীর্ঘ করিডর এবং মান আলোযুক্ত সরু পথ পেরিয়ে তাদের পরিদর্শন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি দেওয়ালের সাথে জানালার মতো ফাঁক থাকে, যেগুলোতে লোহার জালি লাগানো। প্রতিটি জানালার পেছনে একজন বন্দী দাঁড়িয়ে থাকে, আর পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে খুঁজে নেয়। খালা যখন তার স্বামীকে খুঁজে পান, তিনি জানালার দিকে ঝুঁকে পড়েন। তার চোখে অশ্রু চলে আসে, কারণ দূর থেকে সন্তানকে দেখলেও তাকে কোলে নেওয়া বা আদর করার সুযোগ নেই। এই অনুভূতি তাকে কষ্ট দেয়। স্ত্রী বা মা যখন তার স্বামী বা সন্তানকে লোহার শিকের পেছনে দেখে, তখন তার চোখেও অশ্রু ঝরে, কারণ সে জানে না এই কঠোর দেওয়ালের ভেতরে তাদের সাথে কি করা হচ্ছে। পরিদর্শনের আগেই যাত্রার ক্লান্তি, অপেক্ষা এবং অপমানজনক তল্লাশি সত্ত্বেও তারা তাদের প্রিয়জনদের সাথে পুরোপুরি কথা বলার সুযোগ পায় না। প্রহরীরা হাততালি দিয়ে ঘোষণা করে যে ভিজিট শেষ, এবং বন্দীদের লোহার দরজার পেছনে নিয়ে যেতে থাকে। দর্শকদের ভিজিটেশন এলাকার বাইরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তখন মনের ভেতরটা পুড়তে থাকে। খালার স্বামী চোখের পানি সংবরণ করে রাখেন, যাতে কারারক্ষী তা দেখে আনন্দিত না হয়। তিনি তার আবেগকে নিয়ন্ত্রণে রেখে স্ত্রীকে সাহস দেন, বলেন মুক্তির সময় কাছাকাছি এবং 5 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তিনি খালাকে আব্দুর রহিমের ভালো যত্ন নেওয়ার পরামর্শ দেন এবং পরিবারের বাকি সদস্যদের সালাম জানাতে বলেন। খালা তার সাদা মাথার ওড়নার প্রান্ত দিয়ে চোখের পানি মুছে বলেন, কিছু ভেবো না, শুধু তোমার মনোবল শক্ত রাখো, আল্লাহর হেফাজতে থেকো। এতক্ষণ শুনছিলেন কাটাও ফুল বইয়ের 5ম ও 6ষ্ঠ অধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বইটির অনুবাদ তো অনেক কঠিন থাকার কারণে অনেক জায়গায় উচ্চারণে ভুল বা অন্য কোনো ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এটা আমার প্রথম করা কোনো অডিও বুক। নিয়মিত আমি ভুল করছি, তবে আপনারা যারা এতদিন পর্যন্ত ভুলগুলো বড়ভাবে না দেখে সাথে আছেন, আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। কমেন্টে অবশ্যই জানাবেন যদি কোনো উপদেশ দেওয়ার দরকার হয়। যদি পর্ব আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন না পান, তার কারণে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। পর্ব আপলোড হওয়ার সাথে সাথে আমরা পেজে জানিয়ে দিয়ে থাকি। আর আপনারা যারা বইটি সংরক্ষণ করে রাখতে চান অথবা বইটি পড়ে ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য বইটির অফিসিয়াল লিংক কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।